দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের পক্ষ থেকে গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইশরাফিল হোসেন। আজকে আমরা আলোচনা করব পরিসংখ্যান নিয়ে। গত কয়েকটি ক্লাস আমরা পরিসংখ্যানের করেছি এবং আজকে আরেকটি ক্লাস আমরা নেব। এই জন্য আমরা একটা ছক লিখে রেখেছি বা সারণী। এই সারণী থেকে আমাদের কয়েকটা প্রশ্ন দিয়েছি। দেখো, ক, খ, গ সৃজনশীল এটা প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলোর উত্তর আমরা বের করার চেষ্টা করব। দেখো, ক নম্বরে কেন্দ্রীয় প্রবণতা কি, এর পরিমাপগুলো কি কি। খ নম্বরে প্রদত্ত সারণী থেকে মধ্যক নির্ণয় করো। গ নম্বর বর্ণনা সহ প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। তার মানে এখানে পূর্ণ একটা সৃজনশীল প্রশ্ন আছে। এই সারণী থেকে আমরা এই সৃজনশীল প্রশ্নগুলোর একটাকে উত্তর করার চেষ্টা করব। তোমরা সবাই প্রশ্নটা খাতায় উঠিয়ে নাও, ছক এবং প্রশ্ন পুরোটাই উঠিয়ে নাও। ওকে, দেখো, ক নম্বর আছে কেন্দ্রীয় প্রবণতা কি। তার মানে কেন্দ্রীয় প্রবণতা কি এটা আমাদের জানতে হবে। এই যে ছক যেটা আছে বা সারণী, এই সারণীতে দেখো এই সংখ্যাগুলো 36 থেকে 40 এরকম ভাবে আমরা এখানে বিন্যস্ত করে রেখেছি। অনেক সময় এটা অবিন্যস্ত থাকে। অবিন্যস্ত উপাত্তগুলোকে যখন বিন্যস্ত করা হয় তখন এর মানগুলো যাতে কেন্দ্রের দিকে পঞ্জীভূত হয় বা এই প্রাচুর্য মানে সবচেয়ে বেশি দেখা যায় মাঝামাঝি স্থানে। এই মাঝামাঝি স্থানে বা মধ্যের দিকে যে পঞ্জীভূত হয়, এই পঞ্জীভূত হওয়াটাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। যেমন আমরা যদি এখানে দেখি যে প্রচুরক, আমরা জানি প্রচুরক সবচেয়ে বেশি গণসংখ্যা 15 আছে, দেখো মাঝামাঝি জায়গাতে। আবার যদি আমরা এখানে মধ্যক নির্ণয় করি, মাঝামাঝি সংখ্যা এই মাঝের দিকেই পাওয়া যাবে। এবং গড় যদি নির্ণয় করি, গড়টাও কিন্তু আমরা এই মাঝামাঝির দিকেই পাবো। তার মানে প্রাচুর্য সবসময় আমরা মাঝামাঝির দিকে পাই। এটাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। এরপর দেখো এর পরিমাপগুলো কি কি, মানে কেন্দ্রীয় পরিমাপগুলো কি কি। কেন্দ্রীয় পরিমাপ হচ্ছে একটা, যেমন আমরা বললাম প্রচুরক, মধ্যক এবং গড়। এটি আমরা ক নম্বরের পরিমাপগুলো। এখানে কেন্দ্রীয় প্রবণতার সংখ্যাটা আমি বলে দিলাম, এরপরে তোমরা বই থেকে আবার দেখে নিবে পরিমাপগুলো কি কি। এটা আমরা লিখতেছি কেন্দ্রীয় পরিমাপগুলো। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ গুলো হলো 1 নাম্বার গড়, 2 নাম্বার 3 নাম্বার প্রচুরক। তাই আমরা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ 3টা, একটা হচ্ছে গড়, মধ্যক, প্রচুরক। ওকে, এবার দেখো খ নাম্বার প্রশ্নটা দেখে নাও। খ নাম্বার প্রশ্ন, প্রদত্ত সারণী থেকে মধ্যক নির্ণয় করতে হবে। আর এই মধ্যক নির্ণয় করার জন্য আমাদের একটা সারণী তৈরি করতে হবে, ক্রমযোজিত গণসংখ্যার সারণী। এই সারণীটা এখন আমরা তৈরি করে নিব। তোমরাও খাতায় তৈরি করে নাও। মধ্যক নির্ণয়ের সারণী, এটা তোমাদের 3টা ঘরে এঁকে নিতে হবে।
মধ্যক নির্ণয়ের জন্য আমরা সারণীটা তৈরি করলাম। এখানে ক্রমযোজিত গণসংখ্যা দেখো, ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে নির্ণয় করতে হবে এটা দেখো। আমরা প্রথমে গণসংখ্যাটা, ক্রমযোজিত গণসংখ্যা প্রথম যেটা আছে এটা 4টা লিখলাম। ওকে, এই 4 এর সাথে 8 যোগ করব আমরা। যোগ করলে কত হবে? 12 লিখলাম। এই 12 এর সঙ্গে 11 যোগ করব, তাহলে কত হয়? 23 এর সঙ্গে 15 যোগ করলে 8 38। এরপর 38 এর সঙ্গে 13 যোগ করলে 8 11 1 4 5 51। এরপরে আমরা যোগ করব কত? 6 যোগ করলে কত? 57। এর সাথে 3 যোগ করলে 60। এই ক্রমযোজিত গণসংখ্যা আমরা পেয়ে গেলাম কত? 60। তাহলে আমরা এখানে গণসংখ্যা, মোট গণসংখ্যা এখানে আমরা n লিখে দিব 60। তাহলে দেখো মোট গণসংখ্যা 60। তাহলে আমাদের মধ্যক নির্ণয় করতে গেলে এর মধ্যক মানে এর অর্ধেক। দেখো এখানে n equal to 60 এবং n/2 equal to 60/2 equal to 30। তাহলে 30 হচ্ছে মধ্যক। এই মধ্যকটা আমাদের ক্রমযোজিত গণসংখ্যা যেটা আছে এখানে দেখে নিতে হবে কোন ঘরে আছে। দেখো এখানে 23, এরপরে 38, তার মানে আমাদের 30 কোথায় আছে? তাহলে এই 30 আছে 38 এর ঘরে। এই ঘরের শ্রেণী ব্যাপ্তি কত? 51 থেকে 55। তার মানে আমাদের মধ্যক আছে এই শ্রেণীতে। লিখো সুতরাং এই 30তম পদ হলো মধ্যক, যা কত শ্রেণীতে আছে? 51 থেকে 55 শ্রেণীতে অবস্থিত। সুতরাং এর মধ্যক শ্রেণী কত? 51 থেকে 55। অর্থাৎ মধ্যক শ্রেণী 51 থেকে 55। তাহলে আমরা মধ্যক শ্রেণী পেয়ে গেলাম। এখন আমরা মধ্যক নির্ণয়ের সূত্র জানি। মধ্যক নির্ণয়ের সূত্রটা আমরা জানি মধ্যক L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fn। এখন দেখো আমাদের L হচ্ছে মধ্যক শ্রেণীর লস্ট নাম্বার, যেটা কত? 51। এটা হচ্ছে আমাদের L। আর এখানে L equal to 51, তো n/2, n তো আমাদের n/2 30, fc টা হচ্ছে আমাদের যে মধ্যক শ্রেণী আছে এই মধ্যক শ্রেণীর উপরের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এটা হচ্ছে এই মানটা হচ্ছে fc। লিখে নাও সবাই, দাগ দিয়ে নাও যে এটা হচ্ছে fc। এরপরে দেখো fc কত? 23। আর fm মধ্যক শ্রেণীর যে গণসংখ্যাটা আছে এটা হচ্ছে fm মধ্যক শ্রেণীর গণসংখ্যা। fm তাহলে হচ্ছে fm হচ্ছে 15। আর শ্রেণী মধ্যমা h হচ্ছে
শ্রেণী ব্যবধান h, আমাদের এখানে শ্রেণী ব্যবধান কত আছে 5 আছে, তাহলে এখানে 5 আমরা এই মানগুলো সূত্রে এখন বসিয়ে দিব। l হচ্ছে 51 প্লাস 30 minus 23 into 5 by এটা 15, তাহলে আমরা এখানে কেটে নিতে পারি, এখানে 3 হবে 51 প্লাস 30 থেকে 23 গেলে তাহলে 7, আর এখানে আছে আমাদের নিচে আছে 3, 51 প্লাস এটা আমরা ভাগ করে নিব, ভাগ করলে 3 দুগুণ 6, 1 10 থাকে 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 53.33, তাহলে আমাদের মধ্যক আমরা পেয়ে গেলাম 53.33। অতএব লিখো নিম্ন মধ্যক 53.33, আমরা নিম্ন মধ্যক 53.33, তাহলে আমরা মধ্যক পেয়ে গেলাম। হ্যাঁ, এবার আসো গ নাম্বারের প্রশ্নটা কি ছিল দেখে নাও। গ নাম্বারের প্রশ্ন ছিল প্রদত্ত সারণী ব্যবহার করে অজীব রেখা অঙ্কন। এই অজীব রেখা অঙ্কন করার জন্য আমাদের শ্রেণীব্যাপ্তির উচ্চসীমা, শ্রেণীব্যাপ্তির যে উচ্চসীমা, এই উচ্চসীমাটা দরকার হবে, আর ক্রমযোজিত গণসংখ্যা, এই দুটা মান আমাদের দরকার হবে। আমরা পথে যে সব পেয়েছি এই সারণী ব্যবহার করে আমরা অজীব রেখা অঙ্কন করবো। তোমরা লিখে নাও গ নাম্বার দিয়ে কয়ের সারণী ব্যবহার করে অজীব রেখা অঙ্কন। এবার তোমরা সবাই গ্রাফ পেপার বের করো, গ্রাফ পেপারটা হাতে নাও, এই নিচে দিকে x অক্ষ বরাবর দাগটা টেনে নাও, y অক্ষ বরাবর টেনে নাও এখানে। এরপর দেখো আমরা এখানে শ্রেণীব্যাপ্তির উচ্চসীমা নিব। আমাদের উচ্চসীমা কত আছে 40, 45, 50 এইভাবে আছে। আমাদের 40 যেটা উচ্চসীমা আছে, এর আগের উচ্চসীমা কত ছিল? আগের উচ্চসীমা ছিল 35। আমাদের 35 থেকে শুরু করতে হবে, এখানে 35। এরপরে দেখো 40, 45, 50, 55, 60, 65, 70। রেডি? এখন তোমরা লিখে নাও এবং y অক্ষ বরাবর দেখো, y অক্ষ বরাবর এখানে 10, 20, 30, 40, 50, 60 এভাবে y অক্ষ বরাবর নিয়ে নাও। এরপর আমরা এই বিন্দুগুলো গ্রাফ পেপারে বসাবো, ঠিক আছে? এবার আমরা তোমাদের বোঝার সুবিধার্থে আমি দাগগুলো টেনে নিচ্ছি। তোমাদের দেখো এখানে 5 ঘরকে আমরা 10 ঘর ধরবো, মানে যেহেতু আমাদের 60 পর্যন্ত আছে, আমাদের এই জন্য এটাকে একটু ছোট করে নিতে হবে। আমরা 1 ঘরকে 2 একক ধরে নিব, 1 ঘর সমান 2 একক ধরে নিয়ে y অক্ষ বরাবর আমরা দাগ কেটে নিব। যেখানে 5 ঘর আছে সেখানে তোমরা 10 নিয়ে নাও, এরপরে 10 এ 20 এইভাবে তোমরা
লিখে নাও। এরপর দেখো তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটা টেনে নিচ্ছি। শ্রেণী উচ্চসীমা যখন 4, ক্রমযোজিত অনুসংখ্যা তখন আছে কত 4। আমরা এখানে 10 আছে, আমাদের এখানে 4 আছে, আমরা তখন 2 তে দাগ দেব, কারণ আমরা 2 ঘর সমান 1 ঘর সমান 2 একক নিয়েছি, তাহলে 2 ঘর 2 দুগুণ 4 হবে। তাহলে এখানে 2 ঘরে দাগ 4 ঘরে দাগ দিলাম। এরপরে যখন 45 তখন আমাদের 45 আছে কত 12। আমরা এখানে 11 নাম্বার ঘরে রাখবো। 11 এখানে 10 আছে, 10-এর অর্ধেক কত হয় 12 অর্ধেক 6, তার মানে আমাদের এখানে 6 ঘর দিতে হবে, 6 ঘর। এরপরে দেখো 50 উচ্চসীমা যখন 50 তখন 23। এবার দেখো উচ্চসীমা 45 আছে 12, 45-এ 12 এখানে দাগ দিয়ে নাও। এরপর উচ্চসীমা 50 আমাদের আছে কত 23, 50-তে 23 এখানে 23 এখানে দাগ দিয়ে নাও। এরপরে 55 যখন 38, 55-এ 38, 40 এখানে 38 বসিয়ে দাও। এরপরে 60 উচ্চসীমা যখন 60 তখন 51, 60-তে 51, 50 এখানে 51। এরপর 65-এ 57 এখানে 57 এখানে 57। এরপর উচ্চসীমা যখন 70 তখন হচ্ছে 60, এবং 70 উচ্চসীমা আমাদের এখানে 60। এখন এই বিন্দুগুলো এবার আমাদের দেখো উচ্চসীমা 40 যখন ছিল তার আমরা আগের একটা উচ্চসীমা নিয়েছি, এই উচ্চসীমা থেকে আমরা এটা যোগ করে দেব। এইভাবে আমরা হালকাভাবে পেন্সিল দিয়ে আমরা যোগ করে দেব, তাইলে আমরা অজীব রেখাটা পেয়ে যাব। আর 0 থেকে 35 যেটা আছে এই অংশটা আমরা এই অংশ 0 থেকে 35 বোঝানোর জন্য একটু ক্রস চিহ্ন আঁকাবাঁকা অথবা ক্রস চিহ্ন দিয়ে এখানে ডবল দাগ দিয়েও আমরা দেখাতে পারি। তাইলে আমরা এখানে অজীব রেখা পেয়ে গেলাম। এখানে আমরা নিচের দিকে লিখে দিব শ্রেণী উচ্চসীমা, আর এইদিকে আমরা লিখে দিব ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা, এটা আমরা অজীব রেখা পেয়ে গেলাম। এখন তোমরা খাতায় যেখানে হয় সারণী ব্যবহার করে অজীব রেখা অঙ্কন, খাতার নিচে তোমরা এই যে আমরা 1 ঘর সমান 2 একক নিলাম এবং x অক্ষ বরাবর যে শ্রেণীর উচ্চসীমা নিয়েছি এটা আমরা ওখানে লিখে নেব। এটা আমি বাম পাশে লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। এবার দেখো তোমাদের খাতায় গ নাম্বারের যে সারণী ব্যবহার করে অজীব রেখা অঙ্কন এর নিচে এই অংশটা লিখো। এটা দেখো আমরা যে কাজ করেছি সেটাই, x অক্ষ বরাবর শ্রেণীর উচ্চসীমা সুবিধাজনক এককটি এবং y অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা প্রতি ক্ষুদ্রতম 1 বর্গঘর সমান 2 একক নিয়ে অজীব রেখা আঁকা হলো।
এটা নিচে এই অংশটা তোমরা লিখে নাও। এরপরে তোমাদের যে গ্রাফ পেপারটা আছে আমার ভারতে দেখে নাও, তোমাদের এই গ্রাফ পেপারটা তো আলাদা অংশ। এই আলাদা অংশটা তোমরা একটু লেখাটা কমপ্লিট করে এই পেজটা তোমাদের পরীক্ষার খাতার অংশের সাথে এইটা এই অজীব রেখাটা স্টেপলার দিয়ে আটকে দিবে, তাহলে আমরা এই অজীব রেখাটা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাইলে আমরা এখানে মধ্যক নির্ণয় করলাম, অজীব রেখা অঙ্কন করলাম। তোমরা এই যে সৃজনশীল যে প্রশ্ন আছে এই একই রকম ছক থেকে তোমরা এইভাবে অনুশীলন করবে এবং এর আগে যে প্রশ্নগুলো আমরা করেছি এই প্রশ্নগুলো যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে আগামীতে যে পরীক্ষাটা হবে এই পরীক্ষায় ইনশাআল্লাহ তোমরা সবাই ভালো করতে পারবে। আজকের মতো ক্লাস এখানেই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।